This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরু করছে নিউজ এট 2 আর শুরুতেই আপনারা জানেন আজকে রাতটা পেরোলেই হাফ ডজন ভোট রয়েছে আর এই ভোট আরজি করের ঝড় পর্ব পেরিয়ে সুতরাং আগামীকালের ভোট পরীক্ষা Evolved yet unchanged. Merlin, more to life. পরীক্ষায় বসার জন্য সব পক্ষ যখন প্রস্তুত হচ্ছে তখন হঠাৎ সিলেবাসে নতুন নতুন চ্যাপ্টার যোগ হচ্ছে। নতুন একটা চ্যাপ্টারের নাম সিসিটিভি। দেখুন শুভেন্দু অধিকারী গতকালই যে দরপত্র সরকারি দরপত্র তার ছবি পোস্ট করে বিরাট প্রশ্ন তুলেছেন একটা সিসিটিভির দাম 3.5 লাখ কি করে হয় এসব পুরনো খবর। Evolved yet unchanged. Merlin, more to life. নতুন খবর কি? নতুন খবর আমরা ময়দানে নেমেছি দেখতে সত্যি সিসিটিভির দাম এত হয়? আচ্ছা হতে পারে ধরুন ভীষণ দামি খুব উন্নত মানের সিসিটিভি ছানবিন করে যা দেখলাম সেটাই আপনাদের দেখাবো আজ দুপুর 2টোয়। চলুন শুরুতেই শিলিগুড়িতে আমার শিলিগুড়ির সহকর্মী প্রসেনজিৎ একটি সিসিটিভি পাওয়া যায় কিনতে এরকম দোকানে গিয়ে জিজ্ঞাসাবাদ করে যা জেনেছে দেখুন। তবে সিসিটিভি ক্যামেরার দাম ঠিক কত খুঁজতে আমরা চলে এসেছি শিলিগুড়ির একটি সিসিটিভি ক্যামেরার শপে যেখানে একাধিক ক্যামেরা রয়েছে। এই ধরনের ক্যামেরাগুলো রয়েছে যা বাড়িতে বা বিভিন্ন হসপিটালে বা অফিসে বা রেস্টুরেন্টে যে কোনো জায়গায় লাগানো যেতে পারে। এই ক্যামেরাগুলো রয়েছে যা একাধিক সরকারি অফিসে এই ধরনের ক্যামেরাগুলো দেখা যায়। অফিসে বাড়িতে যেখানেই আপনি লাগান 2 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে যদি আপনি লাগাতে চান মোটামুটি 4 পিস ক্যামেরা দিয়ে আপনার এনভিআর হার্ড ডিস্ক তার নিয়ে ইনস্টলেশন নিয়ে ইলেকট্রিক যা খরচা আছে এই মোটামুটি ধরুন 25 থেকে 30 হাজার টাকার মতো খরচা। 4 পিস ক্যামেরা। এরা বলছেন ক্যামেরা লাগাতে খরচা অন্তত 4টে ক্যামেরা পিছু অ্যাডভান্স ক্যামেরাও যদি লাগানো হয় সেক্ষেত্রে খরচা 25 থেকে 30 হাজার টাকা। বিরোধীরা বলছে সরকার ক্যামেরা কিনছে কোটি কোটি টাকা ব্যয় যেখানে এক একটি ক্যামেরার দাম ওই টেন্ডারের কাগজ অনুযায়ী গড়ে 1.5 লাখ টাকার কাছাকাছি। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি। প্রসেনজিৎ শিলিগুড়ির ছবি দেখালো। আমরা তো গোটা রাজ্যে ঘুরছি কোথায় এত দামি সিসিটিভি পাওয়া যায় খুঁজতে। এবার গেলাম বাঁকুড়ায় এক গৃহস্থের বাড়িতে আমরা পৌঁছলাম যিনি সদ্য নিজের বড় বাড়িটা সিসিটিভি দিয়ে মুড়ে ফেলেছেন। 8টা সিসিটিভি লাগিয়েছেন। সেই গৃহকর্তার কত খরচ হলো? দামি সিসিটিভিতে কত খরচ করলেন গৃহকর্তা? বাড়িটার ছবি দেখছেন, বাড়ির বাইরে ভিতরে সর্বত্র সিসিটিভি। এবার শুনুন গৃহকর্তার কথা। আইপি এনেবলড সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি যে যার ক্ষেত্রে আমি যে কোনো দেশের প্রান্তে বসে মোবাইলের সাহায্যে দেখতে পারি যে কোথায় কি হচ্ছে না হচ্ছে। আমার বাড়িতে টোটাল 8টা ক্যামেরা লাগানো আছে যার আমার খরচা পড়েছিল আনুমানিক ওই 48,000 টাকার মতো। এক একটা ক্যামেরা 6,000 করে পড়বে মোটামুটি। প্রায় একই রকম প্রসেনজিৎ যা বলছে, মানে শিলিগুড়িতে যা দেখলাম বাঁকুড়াতেও তাই দেখলাম। আচ্ছা কলকাতার দিকে এলে কি দামটা বাড়তে পারে? চলুন কলকাতায় চাঁদনি চক যেখানে এসব খনি পাওয়া যায় যেখান থেকে মানুষ কিনে নিয়ে যান সুশোভন অপেক্ষা করছে একটা দোকানেই আছে দেখে যতদূর মনে হচ্ছে। সুশোভন একটু বলো তো এমনও তো হতে পারে এরকম আশঙ্কা কি থেকে যাচ্ছে যে সত্যি 3.5 লাখ সিসিটিভি পাওয়া যায় বাজারে? দেখো ক্যামেরা মূলত সিসি ক্যামেরা একটা এইচডি হয়, একটা আইপি হয়, একটা পিটিজেড হয়। পিটিজেড ক্যামেরা খুব সংখ্যায় কম বিভিন্ন জায়গায় সরকারি অফিসেও লাগানো হয়, তার কারণ সেই ক্যামেরা খুব একটা প্রয়োজন হয় না। তাহলে কোনটা আইপি ক্যামেরার উপর সবাই নির্ভর করে, সেটা সংখ্যায় বেশি লাগাতে হয়। এই যে তোমাকে দেখাচ্ছি এটা হলো আইপি ক্যামেরা। আর তাহলে এটার দাম কত একটু জিজ্ঞাসা করি দাদা। এই যে এটা আইপি ক্যামেরা তো এটার দাম কত এবং এটা সেট আপ ইনস্টল করতে কত পড়তে পারে টোটাল? এটা 4,000 টাকা মানে পড়বে। ঠিক আছে, এটা আপনি কটা ক্যামেরা লাগাচ্ছেন, সাপোজ আপনি 32টা ক্যামেরা লাগাচ্ছেন বা 64টা লাগাচ্ছেন, তো এটা উপরে ডিপেন্ড করছে। ঠিক আছে, তো আপনি 64টা ক্যামেরা যখন লাগাচ্ছেন তো এটা সব মিলিয়ে আপনার 5.5-6 লাখ টাকা আপনি পড়বে। ঠিক আছে, 64টা ক্যামেরা লাগিয়ে কত বললেন? 6.5 লাখ টাকা। মানে এর মধ্যে শুধু ক্যামেরা না থাকলে সব ক্যামেরা থাকবে, প্লাস ওর সঙ্গে এনবিআর থাকবে, হার্ড ডিস্ক থাকবে, কেবল থাকবে, পুরো সেট থাকবে। তো সেট আপটা পুরো নিয়ে এটা আছে।
ঠিক আছে, পার ক্যামেরা এমনি 4 টাকা করে এমনি দাম আছে। ঠিক আছে, এরপরে এনবিআর লাগবে, হার্ড ডিস্ক লাগবে, কেবল লাগবে, তো এইসব পুরো সেট আপ আছে। ঠিক আছে, সুশোভন একটু জানতে চাও প্লিজ, সত্যি সত্যি সবচেয়ে দামি সিসিটিভির দাম কত? আচ্ছা, এই সবচেয়ে দামি সিসিটিভি যেটা আপনাদের কাছে খুব কস্টলি, সেগুলোর দাম কত ইনস্টল করে এবং শুধু সিসিটিভিটা? সিসিটিভি মানে ওই তো পুরো সেট আপ লাগে, এটা আপনার মানে হাইফাই, মানে আপনি ওই 6-6.5 হাজার টাকা আপনি করে পার ক্যামেরা পড়বে, এমনি পার ক্যামেরা। মানে সবচেয়ে দামি যে সিসিটিভিটার কথা বলছেন, হ্যাঁ, যেটা আপনি বলছিলেন পিটিজেড, পিটিজেডটা আপনার পড়বে আপনার 4 মাথা যেটা মোড় থাকে ওইখানে লাগানো হয়, পুরো রাউন্ড ঘুমে। ঠিক আছে, এটা পড়বে আপনার 25,000 টাকা আপনি করে পড়বে ইনস্টল করে। ইনস্টল তো এটা সিঙ্গেল ক্যামেরা আছে, 1,000-2,000 টাকা আপনি পড়বে ইনস্টল করবার জন্য সিঙ্গেল ক্যামেরা। আচ্ছা সুশোভন, আমি আরো কতগুলো প্রশ্ন আমার মনে আছে। মানে ধরো আমি অডিও চাই, সিসিটিভি শুধু ছবি তুলবে না, যারা যা কথা বলছে আমি সেটাও শুনতে চাই। এই অডিও ভিডিও প্লাস ওই যে পিটিজেড নাকি বললে, সব মিলিয়ে সব রকম ব্যবস্থা করে সর্বোচ্চ দাম কত? ঠিক আছে, সেটাই তাহলে জিজ্ঞাসা করি। আচ্ছা, একদম ধরুন একটি ক্যামেরা লাগানো হলো পিটিজেড, যেটা আপনি বলছেন হাই কোয়ালিটি, সব থেকে ভালো এখনো পর্যন্ত, তার সঙ্গে অডিও ভিডিও সবগুলো ভালো কোয়ালিটির থাকবে, সেটার দাম কত পড়তে পারে? অডিও ভিডিও তো ওর মধ্যে লাগাতে হয় বা ওয়াইফাই দিয়ে চলে। ঠিক আছে, মানে ওইটা তো সিঙ্গেল ক্যামেরা আছে না, আপনার কটা ক্যামেরা লাগাবেন ওটা দেখতে হবে। 10টা আমি ধরে নিই, 10টা ক্যামেরা, সেখানে হলো পিটিজেড ক্যামেরা, অডিও ভিডিও সব ইনক্লুড করে টোটাল ইনস্টল করে কত টাকা পড়তে পারে একটু হিসাব করে দেখাবেন দাদা? 10টা ক্যামেরা এক একটা ক্যামেরার দাম 25,000 টাকা ইন্টু 25 প্লাস এনবিআর আছে আপনার, ওই আপনার ওই 3-3.5 লাখ টাকা পড়বে। এটা কটা ক্যামেরা দিয়ে? হ্যাঁ, কটা ক্যামেরা দিয়ে? এই আপনার 10টা। সুতরাং 3 থেকে 3.5 লাখ টাকা পড়বে 10টা ক্যামেরা, যেখানে অডিও ভিডিও ঠিকঠাক থাকবে এবং যেটা পিটিজেড, যেটা এনারাই বলছে সব থেকে ভালো এবং হাই কোয়ালিটির ক্যামেরা, তাই তো? হাই কোয়ালিটি তো, হাই কোয়ালিটি পিটিজেড হাই কোয়ালিটি থাকে। ঠিক আছে, এটা আপনার 15x জুমিং থাকে। ঠিক আছে, 25x জুমিং থাকে, আপনি জুম করতে পারবেন। এটা যত ডিস্টেন্স মানে জুমিং যেটা রাস্তায় দেখেছেন ওটা গোল মতো থাকে, ওটাই মানে এটাকে হাই সিকিউরিটি ক্যামেরা, সব হাই সিকিউরিটি আছে এটা। সুশোভন, তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। দেখুন, এই যে এত অঙ্ক করলেন দোকানের ভদ্রলোক, কোনোভাবেই ওই 3.5 লাখই একটা সিসিটিভির সঙ্গে মেলাতে পারলেন না, কোনক্রমে অঙ্কটা নিয়ে গেলেন 3.5 লাখে, কিন্তু 10টা সিসিটিভির দাম। এবার ওই যে বললাম, ভোটের আগে নতুন চ্যাপ্টার আসছে সিলেবাসে, চ্যাপ্টারের নাম দুর্নীতি। সিসিটিভি সেই দুর্নীতির নতুন অধ্যায়। আর আবাস, সে তো আছে আগে থেকে। এবার আবাসের খবর দিই আপনাদের। সিসিটিভি এতক্ষণ দেখলেন, এবার আবাস। একটা দারুণ মজার বিষয় হচ্ছে, দক্ষিণ 24 পরগনার মথুরাপুরে ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে, আপনারা তো শুনেছেন। এবার আবাসের টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকেছে, কিন্তু ঢুকেছে তৃণমূল নেতার অ্যাকাউন্টে। কাকতালীয় না? কি বলছেন বাড়ির কি বলছেন যিনি টাকা পাননি, যাদের অভিযোগ, শুনুন। এই বাড়ির অবস্থা, এইখান থেকে টাকা আমি পাইনি, টাকার জন্য টাকা সব মেরে দিচ্ছে। আর আমি ভিডিওয়ে গিয়েছিলাম, ভিডিও বলে পঞ্চায়েতের ব্যাপার, পঞ্চায়েত কী করে আমরা জানি না। আমার এই মেয়ের নাম করে আমার টাকাটা তুলে নেয়। এবারে লিস্টে আমার নামও আসেনি, আমি গিয়েছিলাম করতে, আমি হচ্ছে প্রধানের বললুম যে আমার কি হবে, বলে আমি পরে করে ফোন করে তোমার বলবো। অভিযোগটা শুনলেন। এবার যার বিরুদ্ধে অভিযোগ, যার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, তিনি স্বীকারও করেছেন যে আবাসের টাকা তার অ্যাকাউন্টে। তিনি আবার তৃণমূলের বুথ সভাপতি। শোনাবো বুথ সভাপতির কথা। সেটা এখন আমার কাছে খরচা হয়ে গেছে। খরচা বলতে আমি খরচা করিনি, যারা ওই মানে এর বিরুদ্ধে করেছিল, করে দিয়েছিল, তাদের হাতে টাকা ফেরত দিয়ে দিয়েছি। মানে কেউ মারা গিয়েছে, সেই অ্যাকাউন্টে বলে ফেরত দিয়েছিল, বলে ঢুকেছিলাম, আবার ভুলবশত ঢুকে গিয়েছে, ফেরত দিয়েছি আমরা। ভারী মজার কথা, তিনি হঠাৎ টাকা পেলেন অ্যাকাউন্টে, অন্যের আবাসের টাকা নিজের অ্যাকাউন্টে। প্রথমেই বললেন খরচা হয়ে গেছে, তারপর একটু ঘাবড়ে গিয়ে বললেন ফেরত দিয়ে দিয়েছেন তিনি টাকাটা। অদ্ভুত না? আচ্ছা, মামলাকারী কি বলছেন শুনুন। একজনের আইডির সাথে অন্যজনের ব্যাংক অ্যাকাউন্ট তিনি কোন লাভবান হওয়ার জন্য এন্ট্রিটা করেছেন তার উত্তর তিনি দিতে পারবেন। এই বকরা তারা পেয়েছে বলেই সঠিক তদন্ত এখনো করতে চাইছে না।
চলুন, আমার সঙ্গে শুভেন্দু আছে, মথুরাপুরের সহকর্মী। শুভেন্দু, কি করে সম্ভব হলো? দেখো, এর উত্তর কিন্তু তদন্ত হওয়ার পর বেরিয়ে পড়বে। কারণ যে মামলাকারী তিনি কিন্তু অভিযোগ করছেন যে বিডিও অফিসের যারা অ্যাকাউন্ট যারা ইনপুট করেছে তাদের মধ্যেও কিন্তু জড়িত রয়েছে, এবং কিভাবে অন্যের নামে আলাদা অ্যাকাউন্ট যোগ হলো। ফলে এটা কিন্তু এই অভিযোগটা কিন্তু উঠেছিল 2018, 19, 20, 20, 21 এই 3টে অর্থবর্ষে ব্যাপক দুর্নীতি হয়েছিল এই মথুরাপুর 2 নম্বর ব্লকে। আমি যে অভিযোগটা তুলে এনেছি সেটা কিন্তু একটা গ্রাম পঞ্চায়েত, নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত। এই গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা দীপু বর, সে জেলা প্রশাসন এবং পঞ্চায়েত দপ্তরের কাছে আরটিআই করেছিল, কোনো উত্তর পায়নি। বাধ্য হয়ে সে তার নিজস্ব সোর্স মারফত 29 জনের তালিকা পেয়ে সেই তালিকা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়। হাইকোর্ট জেলা প্রশাসনকে তদন্ত করে খতিয়ে দেখতে বলে। তখনই প্রশাসন তদন্তে নেমে জানতে পারে 29 জনের অ্যাকাউন্ট বেনামি অ্যাকাউন্ট, এরা তৃণমূল নেতা এবং তৃণমূল নেতার ঘনিষ্ঠর অ্যাকাউন্ট। এবং সেই সমস্ত টাকাগুলো ফেরানোর জন্য গত 1 বছর আগে নভেম্বর মাসে প্রশাসন তাদেরকে নোটিশ দিয়েছিল, কিন্তু সিংহভাগ টাকা কিন্তু এখনও পর্যন্ত প্রশাসন ফেরাতে পারেনি। সেই টাকার সংখ্যাটা কিন্তু প্রায় 30 লক্ষ টাকা। এখন এই খবর তুলতে গিয়ে আমরা জানতে পারি দীপু বর সোর্স মারফত কিন্তু আরও তথ্য জোগাড় করেছে। তিনি আমাদেরকে আমাদের ক্যামেরার সামনে অভিযোগ জানিয়েছেন আরও 7 জন উপভোক্তা, যারা প্রকৃত উপভোক্তা, তাদের টাকা চলে গিয়েছে বুথ সভাপতির অ্যাকাউন্টে, প্রাক্তন প্রধানের স্বামীর অ্যাকাউন্টে, শ্বশুরের অ্যাকাউন্টে। তখন প্রকৃত উপভোক্তা শুভেন্দু তোমাকে থামালাম, মানে এই অধ্যায় তো শেষ নেই, হিসেবের শেষ নেই, মানে হিসেবের গরমিলের। কিন্তু খুব মর্মান্তিক একটা খবর এক্ষুনি পেলাম, ফলে আপনাদের জানাচ্ছি। সল্ট লেকে 2টো বাস রেষারেষি করতে গিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। সল্ট লেকে 2 বাসের রেষারেষিতে শিশু মৃত্যু। ভয়ঙ্কর খবর, অত্যন্ত মর্মান্তিক খবর। এই রেষারেষি তো বহু পুরনো রোগ, কিছুতেই বন্ধ হয় না কেন, এটাও প্রশ্ন। এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে আমার সহকর্মী রঞ্জিত, আমার সঙ্গে রয়েছে। রঞ্জিত আরো আপডেট দিতে পারবে। রঞ্জিত শুনতে পাচ্ছ? রঞ্জিত শুনতে পাচ্ছ? রঞ্জিত, তুমি তো আছো ঘটনাস্থলে, একটু দেখাও রেষারেষি মানে কোথায় হয়েছে, কিভাবে হলো? 2টি বাসের রেষারেষির জের এবং সল্টলেক গেটের সামনে যখন তার ছোট্ট শিশুকে নিয়ে তার মা যখন স্কুটিতে করে আসছিল, সেই সময় ঘটনাটি ঘটে এবং সেই সময় 2টি বাসের রেষারেষির জেরেই কিন্তু বলি হয়েছে এক শিশু, এবং আর এক শিশু কিন্তু আশঙ্কাজনক অবস্থায় তিনি ভর্তি রয়েছে। এবং ঘটনাস্থলে এই মুহূর্তে মানিকতলা থানার বিশাল পুলিশ বাহিনী রয়েছে। এবং যেটা পরিবার সূত্র মারফত আমরা জানতে পারছি যে এটি বিধাননগরের যে সল্টলেক গেট রয়েছে, সেই সল্টলেক গেটের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। রঞ্জিত প্লিজ সঙ্গে থাকো, প্রত্যক্ষদর্শীদের কথা শোনাবো দর্শকদের। 2টো বাস মিলে রেষারেষি করতে করতে আসছিল। 2টো বাস 215 দুটোই বাস ছিল। তো সোজা এখান থেকে আপনার শোয়াবাজার হাওড়ার দিকে যাচ্ছিল। তাকে আমি বললাম যে বাসটা একটু সাবধানে চালাবেন টিকিট কাটার সময়। তারপরেও ওনারা দুজন এখানে রেষারেষি করছিল। রেষারেষি করার দরুন সামনে এসে বাসটা কি করেছে, বাদিকে চেপে দিয়েছে। বাদিকে স্কুটি ছিল, ওনারা ধ্যান দিতে পারেনি, তখন কন্ডাক্টর পেছন দিকে টিকিট কাটছিল, তার জন্য সে বাদিকটা বুঝতে পারেনি। সে কী করেছে, বাদিকটাকে চেপে দিয়েছে। 2টো বাচ্চা ছিল, একটা ছোট বাচ্চা ছিল 2 বছর 3 বছর হবে আর্লি হলে, আর একটা হয়তো 5-6 বছর আন্দাজা বলতে পারি। ঘটনাস্থলে ছবি আপনাদের দেখাবো, অত্যন্ত মর্মান্তিক ঘটনা। মানে এই ধরনের খবর বলতেও খারাপ লাগে। এক শিশুর প্রাণ গেল শুধু 2টো বাসের রেষারেষিতে। এই রেষারেষি রোগ আর কবে কমবে? রেফার রোগের মতো এটাও রোগ। কি বলছেন শুনুন। প্রথমে নর্থ সিটি দেখাচ্ছে, তারপরে ফুলবাগান দেখাচ্ছে, তারপরে দেখাচ্ছে। পুলিশ ছিল না এখানে, 8 ঘন্টা আমরা দাঁড় করে রেখেছি গাড়ি, 8 ঘন্টা পুলিশ কেউ আসেনি। 1 ঘন্টা পর পুলিশ আসছে, এখন জাম হয়ে গেছে এখানে। গাড়ি চালিয়ে জীবনটাকে ফিরিয়ে দিতে পারবে? পারবে না। দেখো স্থানীয় বাসিন্দাদের একটাই অভিযোগ, দীর্ঘক্ষণ ধরে কিন্তু তারা
এই শিশুটিকে নিয়ে 3টি হাসপাতালে ঘুরেছেন এবং তারপরেই যখন শিশুর মৃত্যুর ঘটনা ঘটে তখন স্থানীয়রা তারা রাস্তায় নেমে আছেন। যখন তারা রাস্তা পথ অবরোধ করে যখন বিক্ষোভ দেখাতে শুরু করে তখন কিন্তু এই মুহূর্তে কিন্তু এখানে অ্যাম্বুলেন্স রয়েছে এবং অ্যাম্বুলেন্সে শিশু হওয়ার পরে বাসটা নিয়ে থানায় চলে গেছে, কিন্তু ওদেরকে নিয়ে কোনো হসপিটালে নিয়ে যায়নি। পুলিশ ওপেনের সাথে ছিল না, বাস নিয়ে চলে গেছে। এলাকায় চরম উত্তেজনা রয়েছে। রঞ্জিত আমার সঙ্গে রয়েছে। রঞ্জিত, আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ তাদের ক্ষোভের মুখে পড়েছেন পুলিশ, এবং ইনি সেই পুলিশ কর্তা যিনি আরজি করার সময়ও জনতার ক্ষোভের মুখে পড়েছিলেন, সেই দেবাশিস বাবু। রঞ্জিত, এই মুহূর্তের অবস্থাটা চরম উত্তেজনাপূর্ণ, পুলিশ কি বলছে? দেখো, তিনি মানিকতলা দেখো পুলিশ কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। মানে দীর্ঘক্ষণ ধরে এই দুর্ঘটনা ঘটার পর এই ছোট্ট শিশুটিকে নিয়ে তার মা যখন এই কেষ্টপুরের বৈষ্ণোদেবী স্কুল থেকে আসছিলেন, অর্থাৎ তার দুটি শিশু নিয়ে যখন আসছিলেন, সেই সময় 215 এবং 215 দুটি বাসের রেষারেষির জেরেই কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে, এমনটাই কিন্তু স্থানীয় সূত্র এবং পুলিশ সূত্র মারফত খবর। অবশেষে কিন্তু দুটি শিশুকে যখন আশঙ্কাজনক অবস্থায় তারা যখন হসপিটালে নিয়ে যায়, একটি শিশু মৃত্যু ঘটেছে, অর্থাৎ 4র্থ শ্রেণীর শিশুর মৃত্যু ঘটেছে। এরপরেই কিন্তু এলাকার মানুষজন কিন্তু এইভাবে অ্যাম্বুলেন্সটি রাস্তায় রেখে তারা পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছে। এই মুহূর্তে তোমাকে সেই চিত্রটা দেখাবার চেষ্টা করি। এই সেই অ্যাম্বুলেন্সে কিন্তু শিশুটি রয়েছেন মৃত অবস্থায়, অর্থাৎ যে গাফিলতির চরম কথা উঠে আসছে, সেই গাফিলতির কিন্তু চরম নিদর্শন এইখানে রয়েছেন। অর্থাৎ স্থানীয়দের যেটা দাবি, তারা বলছেন যে পুলিশ এতক্ষণ আসেননি, কোনো সদুত্তর দেননি। হঠাৎ করে মৃত্যুর পরে তারা যখন রাস্তায় নেমে পথ অবরোধ করছেন, সেই সময় পুলিশ কিন্তু এসছেন। অর্থাৎ পুলিশের দায়বদ্ধতা নিয়েই কিন্তু প্রশ্ন তুলছেন স্থানীয় জনতারা। এই মুহূর্তে কিন্তু সম্পূর্ণ রোড অবরোধ, অর্থাৎ হাটকোর দিকে এবং তোমার বাইপাসের দিকে সমস্ত রোড, অর্থাৎ সল্টলেকের ভেতরে সল্টলেক গেটের দিকে সমস্ত রোড কিন্তু অবরুদ্ধ করে রেখেছে স্থানীয়রা। অর্থাৎ যেভাবে বেপরোয়া গতিতে বাস এবং গাড়ি চলছে, সেই বেপরোয়া গতির জেরেই বলি হয়েছে, এমনটাই কিন্তু স্থানীয় সূত্র মারফত আমরা জানতে পারছি। হ্যাঁ, অভিযোগও তো তাই, আমরা তো তাদের বক্তব্য শুনছি, কিন্তু পুলিশকে ঘিরে ক্রমাগত ভিড়টা বাড়ছে, ক্ষিপ্ত জনতার ভিড় বাড়ছে। এবার পুলিশ কি করছে? আরো কি ফোর্স আসছে? মানে কিভাবে সামলানোর চেষ্টা করছে পুলিশ? আমরা তো যতটুকু দেখতে পাচ্ছি রঞ্জিত, ওই গাড়ির মধ্যে ওই দেহটি রয়েছে। একদমই, দেখো বিধাননগরে একদম গাড়ির ভেতরেই দেহটি রয়েছে, দেহটি আটকে রেখে কিন্তু স্থানীয়রা বিক্ষোভ প্রদর্শন করছেন। অর্থাৎ পুলিশের কর্তব্য এবং কর্তব্যে গাফিলতি, সেই গাফিলতির কিন্তু অভিযোগ তুলছে স্থানীয়রা। তার কারণ হচ্ছে এইখানে 215 যেভাবে দুটি বাস রেষারেষি করছিল, অর্থাৎ ট্রাফিক সিগন্যালিং, ট্রাফিক কন্ট্রোলের নিয়ন্ত্রণে থাকা ট্রাফিক পুলিশের দায়বদ্ধতা নিয়ে কিন্তু একেবারেই প্রশ্ন হচ্ছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু ঠিক হাটকো মোড়ের দিকে যে রাস্তাটি কিন্তু বাইপাসের দিকে গেছে, সেই বাইপাস রোড অবরোধ, সল্টলেকের 1 নম্বর গেট, সেই গেট অবরোধ করেছে স্থানীয়রা। একদিকে যেরকম বিধাননগর পুলিশ রয়েছে, অপরদিকে মানিকতলা থানার পুলিশ কিন্তু এই মুহূর্তে এসছেন এবং যাকে ঘিরে কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছেন স্থানীয়রা। অর্থাৎ এই মুহূর্তে দায় কার? একটাই প্রশ্ন, দায় কার? দায় নিতে হবে, সেই দায়ভার কিন্তু এই দুই বাসের চালক কি অ্যারেস্টেড না পালিয়েছে? পুলিশের ওপর এবং সেই পুলিশকে ঘিরে দেখো একটি বাসের চালক, এই মুহূর্তে সেই বাসটিকে একটু দেখাবার চেষ্টা করছি। এই একটি বাস 215/1,
আর একটি বাসকে নিয়ে গেছেন এবং একজনকে আটক করেছেন উত্তর বিধাননগর থানার পুলিশ। অর্থাৎ দুটি বাসের রেষারেষির জেরেই কিন্তু এক খুদে স্কুল ছাত্রের প্রাণ গেল এবং তার জেরেই কিন্তু উত্তাল এবং চরম উত্তেজনা, পথ অবরোধ স্থানীয়দের। অর্থাৎ এর দায়ভার কে নেবে? অকালে শিশুর কিন্তু প্রাণ ঝরে গেল এই শুধুমাত্র গাড়ির গতির জেরে, এমনটাই কিন্তু স্থানীয়দের অভিযোগ। দেখো, চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল এবং এটি হচ্ছে কেষ্টপুরের বৈষ্ণোদেবী একাডেমি, সেই একাডেমির ছাত্র ছিল। দুই ভাইকে কিন্তু মা নিয়ে আসছিলেন এবং সল্টলেকের দিক থেকে তিনি যখন সল্টলেকের গেট থেকে বেরোচ্ছিলেন সেই সময় দুটি বাসের, অর্থাৎ যে বাসের যে যাত্রী তোলা নিয়ে দুটি বাসের যে রেষারেষি, সেই রেষারেষির জেরেই কিন্তু প্রাণ গেল, অগরে প্রাণ গেল এই ছোট্ট খুদে চতুর্থ শ্রেণীর। পুলিশকে তো এই প্রশ্নের মুখে পড়তে হচ্ছে রঞ্জিত, যে আপনারা কি করেন, রেষারেষি কমে না কেন? পুলিশ কোনো উত্তর দিতে পারছে? দেখো, আমরা সরাসরি সেই প্রশ্নই করব। বিভিন্ন সময় তো রেষারেষি হচ্ছে, বিভিন্ন সময় রেষারেষি হচ্ছে, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে? রঞ্জিত, আরেকবার প্রশ্নটা করো, উনি বোধহয় শুনতে চাইছেন না। হ্যালো, আরেকবার করো, বলো রেষারেষি বাড়ছে, আপনারা কি করছেন? দুটি বাসের রেষারেষির জেরে যে প্রাণ গেল, অঘরে প্রাণ গেল শিশু, চতুর্থ শ্রেণীর ছাত্র, কি ব্যবস্থা নিচ্ছেন আপনারা? কি ব্যবস্থা নিচ্ছেন? এই যে প্রাণ গেল ছোট্ট একটি শিশু, দেখো একেবারেই তিনি কিন্তু নিরুত্তর, কোন রকম কিন্তু উত্তর দিতে তিনি চাইছেন না এবং তিনি সিটে দাঁড়িয়ে রয়েছেন ওইখানে এবং এই মুহূর্তে কিন্তু তাকে ঘিরে রয়েছে স্থানীয়রা এবং তার সঙ্গে কথা বলছেন। অর্থাৎ দায়ভার কার? দায় তাকেই নিতে হবে, অর্থাৎ পুলিশকেই দায় নিতে হবে, এমনটাই কিন্তু অভিযোগ স্থানীয়দের। একদম, তুমি একটু জনতার সঙ্গে কথা বলো। পুলিশ তো শুনতে চাইছে না, কানের ভিতরে বুম ঢুকে গেলেও পুলিশ শুনতে চাইছে না যে কি প্রশ্ন আসছে। এত অস্বস্তি এই প্রশ্নে। একটু পাবলিকের সঙ্গে কথা বলো রঞ্জিত। একদমই 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 পুলিশ কি কোনো ড্রাইভার নিতে চাইছে না? গাড়ি সরিয়ে দিতে চাইছে, যে ড্রাইভার নেই, তারপর তোমার বাসও নেই, কোনো দায়িত্ব নেই তাদের। তারা এখন চাইছে যে গাড়িটা খালি সরিয়ে যায়। বেপরোয়া গতিতে যে বাস চলে, এইভাবে ছোট শিশুটার ওখানে প্রাণ চলে গেল, এর ড্রাইভার কি আপনারা যতক্ষণ অবরোধ করছেন তখন? আমরা বিচার না পেলে কোথাও যাব না। আমরা সিআইডি স্কুলে আমাদের বাচ্চা কাচ্চা পড়ে, আমরা দিন রাত যাই। এই আমরা চাইছি আমাদের সেটা মানে বাচ্চাদেরকে তো ফিরে পাবো না আমরা, কিন্তু চাইছি যে অন্যায় পয়সা টাকা আমাদের দরকার, আমরা বিচার চাই। বাচ্চা সরে মানে তার কতটা কষ্ট এরা বুঝবে না। যখনই বাস চলে তখনই রেষারেষি করে। এরা ভাবে না যে রোডে কিভাবে গাড়ি চলে, কিভাবে যায়। পুলিশ কি করে? পুলিশ করে না জানে, করে না জানে। ছোট ছোট বাচ্চারা কারণ নালে তাদেরকে আন্দোলন পারো। পুলিশ ঘুষ নিচ্ছে, ছেড়ে দিচ্ছে। পুলিশ টাকা চেনে, আর কিছু চেনে না। পুলিশ টাকা চেনে, পুলিশ টাকা দিলে ছেড়ে দেবে তোমাকে। তুমি যত বড় অন্যায় করো তোমাকে ছেড়ে দেবে। ওরা ঘুষ কর, ওটা ঘুষ কর। যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল পুলিশ বাসটাকে আর ড্রাইভারটাকে নিয়ে চলে গেছে, বাচ্চাটাকে নিয়ে যায়নি হসপিটালে। তখন একটা পুলিশও ছিল না মাটার সাথে, মা একা একা 3টে হসপিটাল করেছে। তাই এর বিচারটা কে দেবে? আজকে আমাদের বাচ্চা গেছে, কালকে না হোক আপনার বাচ্চা হলে তখন কি করবে? তাই এর বিচারটা কে দেবে? আমার নাম টোটন দাস। এর থেকে মোক্ষম প্রশ্ন আর কি হতে পারে? উত্তর দেবে পুলিশ প্রশাসন? শুনেও শুনছে না পুলিশ। পুলিশ কবে উত্তর দেবে, কবে নিজের কাজ করবে? এই প্রশ্ন নিয়ে শেষ করছে নিউজ এট 2। সঙ্গে থাকুন।